সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। একটা খবর হচ্ছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান যে জোট করলো সামরিক দেশে আগ্রাসন চালাবে, একে মারবে, ওকে ধরবে, ওকে সাহায্য করবে, এরকম কিছু না। কেউ যেন তাকে প্রধানত না করতে পারে, সেটা তার টার্গেট। আঞ্চলিক যে প্রক্সি ফোর্স আছে বা যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন আছে, তাদের সাথে ইরানের সম্পর্ক এই জায়গা থেকে যে প্রতিটা জনপদে একটা মুক্তিকামী সংগঠন বা কতগুলো মুক্তিকামী সংগঠন গড়ে উঠুক, তারা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে মানবতাকে মুক্ত করুক, মানবতার মুক্তি দিক এবং দেশে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হোক, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াক নিজেদের মতো করে। তো যার কারণে ইরান এই সামরিক জোটে নেই এবং ভবিষ্যতে থাকবে না বলেই আপাতত তাদের চিন্তা। বাট কখনো এই চিন্তা যে পরিবর্তন হবে না এমনটিও না। ইরান যদিও মনে করে যে নেটো জোটের যে সমস্ত সদস্য দেশ, পশ্চিমা যত দেশ, বেশিরভাগেরই একই রকমের কৃষ্টি কালচার, দৃষ্টিভঙ্গি, একই রকমের ফরেন পলিসি। বাট এশিয়ার দেশগুলো, ইরান যাদের সাথে জোটবদ্ধ হবে, অ্যালায়েন্স করবে, তাদের প্রত্যেকের প্রায় আলাদা আলাদা সংস্কৃতি, জাতীয়তাবোধ, ফরেন পলিসি, অনেক কিছু। যেমন এই যে নেটো জোট, যেটা তার সদস্য হচ্ছে এরদোগান, সেই নেটো জোটের সদস্য তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, তারা এখন একটা ইসলামী জোট বা মুসলিম জোট করছে বলছে। অথচ তুরস্ক কিন্তু নেটো জোটের সদস্য। এই যে 3-4টা দেশ নিয়ে জোট হলো, যদি কথার কথা এখন তুরস্কের সাথে ধরুন ইরাকের কথার কথা যুদ্ধ হয়, তাহলে এই জোট তো আসবেই। এই যে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করতে তো আসবেই। আবার তুরস্ক যেহেতু নেটো জোটের সদস্য, তাহলে নেটো জোট সবটাই তো আসার কথা, তুরস্কের উপর হামলা হয়েছে সেই হিসেবে, তাই না? তাহলে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, সমস্ত সবকিছু সৌদি আরবের কয় টাকা সৌদি আরবের ভিতরে বিনিয়োগ করা, আমেরিকা ইউরোপেই তো তাদের বেশিরভাগ বিনিয়োগ করা। তাহলে তাদের সাথে আপনি জোট করে কত দূর আগাতে পারবেন? পাকিস্তানের ব্যাপারেও সে একই কথা। যদিও পাকিস্তান ইরানের প্রতিবেশী দেশ, বাট পাকিস্তান তো সুদীর্ঘ কাল ধরে আমেরিকার সাথেও তার ঘনিষ্ঠতা, এমনকি আফগানিস্তানের যে পরিস্থিতি তৈরি হলো 2001 সাল থেকে, সেই পরিস্থিতির জন্য পাকিস্তান তো বিরাটভাবে দায়ী। পাকিস্তানের যে জেনারেল মুশারফের সরকার, সামরিক সরকার ক্ষমতায় ছিল, তারা তো আমেরিকাকে সুবিধা দিয়েছে। তাহলে এই যে এরা জোটবদ্ধ হলো, এরা তো আমেরিকার প্রভাবের বাইরে না কেউ। এদের সাথে ইরান কিভাবে জোট করে, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। যার কারণে এদের নেচার, এদের ধরন, কায়দা কানুন সৃষ্টি করা, কুর্দিদেরকে ইরানের ভিতরে ঢুকিয়ে দিয়ে IRGCর উপরে হামলা চালানো ইসরায়েলের পক্ষ থেকে এবং কুর্দিদের পক্ষ থেকে, এবং ইরানের ভেতরে প্রচুর নাশকতা বলতে যা বোঝাই, মানুষের জীবনহানি থেকে শুরু করে সব ধরনের জ্বালা উপড়াও, ভাঙচুর, ধ্বংস ইত্যাদি ইত্যাদি, এগুলো করার তাদের প্রোগ্রাম ছিল, প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। এবং এই পরিকল্পনা যে শতভাগ সাকসেস হবে এইরকম ভরসা দেওয়া হয়েছিল নেতানিয়াহুকে, এবং নেতানিয়াহু সেই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল। বলা হচ্ছে, দাবি করা হচ্ছে খবরে, যে এই পরিকল্পনা দেখে সিআইএর লোকজন, সিআইএর মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা সিআইএ, তারা হাসাহাসি করেছিল এবং বলেছিল এটা বাজে একটা পরিকল্পনা, এটা হবে না। কিন্তু নেতানিয়াহু ডোনাল্ডকে ব্যক্তিগতভাবে বৈঠক করে পারসুয়েট করেছিল। এবং আমি সেই শুরু থেকে বলে আসছি, ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু খুব বড় একটা আশার বাণী শুনিয়েছিল। সেই আশার বাণীটা হচ্ছে যে শেষ জামানায় একজন খুব খারাপ একজন শাসক আসবে। সেই খারাপ শাসক হচ্ছে ইরানের আলী খামেনি, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর তাকে একজন হত্যা করবে একজন খ্রিস্টান রাজা, কিং। সেই কিং হচ্ছেন আপনি, ডোনাল্ড ট্রাম্প। আপনি তাকে হত্যা করলে এই যে বাইবেলের যে বর্ণনা, সেই বর্ণনার কিং আপনি হয়ে যাচ্ছেন, স্বর্গে চলে যাবে ডোনাল্ড। এরপরে আর তাকে আমেরিকার কোনো কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন তাকে আর থামাতে পারে ডোনাল্ড ট্রাম্পকে। ইরানের উপর হামলা চালিয়ে দিয়েছে। এবং ওই পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্পকে আর একটা কি বলেছিল নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইসরায়েলকে বাঁচানোর জন্য, শক্তিশালী করার জন্য, মধ্যপ্রাচ্যে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য এই যে আব্রাহাম অ্যাকর্ড এনেছে, অনেক কিছু করে। নেতানিয়াহু বলেছিল যে আপনি ইরানের সম্পদ আদি থেকে শুরু করে মধ্যপ্রাচ্য কন্ট্রোল করবেন, আর আমি এখানে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করবো, আমার একটা ইসরায়েল রাষ্ট্র দরকার বড়। তো ইরানকে ডিমলিশ করে দিলে আর কিচ্ছু লাগে না, সব তো শেষ। এই পরিকল্পনায় দুইজন শুরু করলো যুদ্ধ ইরানের বিরুদ্ধে। এবং যুদ্ধ শুরু করার পর 28শে ফেব্রুয়ারি থেকে প্রথম দিনেই তো ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সেনা কমান্ডার, মন্ত্রী, মিনিস্টার, অনেক কিছু হতে গেলো। সাথে সাথে শিশু স্কুলেও হামলা চালিয়ে 160 আর সম্ভব না। কিন্তু ইরানের বাহিনী, সামরিক বাহিনী যে এইভাবে ঘুরে দাঁড়াবে এবং প্রতিরোধ করবে এবং আজকের এই অবস্থায় আসবে, এটা অনেকের ধারণা ছিল। তো ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে IRGC, যাদের দায়িত্ব, মূল দায়িত্ব বিপ্লব রক্ষা করা, তারা ঘুরে দাঁড়ালো এবং অসম্ভব শক্তিমত্তা নিয়ে ইসরায়েল এবং আমেরিকা যে ইরানের উপর হামলা চালালো, সেগুলো
অনেকটা প্রতিহত করলো, ঠেকালো, এবং তারা পাল্টা হামলা চালালো। যতটা ঠেকালো তার চেয়ে বেশি মাত্রায় আরো নিয়ে নিল। যাই হোক, তো তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে অনেকটাই। অনেকটা কি মানে ব্যর্থ করেছে কি সফল করেছে আপনারা তো দেখছেন, আপনারাই বলেন। যার প্রেক্ষাপটে ইরানের সামরিক বাহিনীর বা আইআরজিসির এই প্রতিরোধের মুখে ইরানের হয়তো সর্বোচ্চ নেতাকে বা আরো কিছু কিছু কর্মকর্তাকে পৃথিবী থেকে বিদায় দেওয়া গেছে, বাট যে টার্গেট নিয়ে তারা এসেছিল তার একটাও পূরণ হয়নি। না সরকারি পরিবর্তন হয়েছে, না তাদের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পেরেছে, না তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করতে পেরেছে, না একটা তাদের মন মতো পুতুল সরকার বসাতে পেরেছে। বরং উল্টো আরো কি কি ঘটেছে, হরমুজ প্রণালী আটকে দেওয়া থেকে শুরু করে এখন দেখেন, আপনারা তো দেখতে পাচ্ছেন। মানে ধরুন তাদের সাথে সাবমেরিন, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, করভেট, কত কিছু, টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, আপনার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল, প্রিসিশন স্ট্রাইক মিসাইল, থার্ড পেট্রিয়ট, F-16, F-15, F-18 হর্নেট, F-22 র্যাপ্টর, F-35, KC-130, 117, KC-46, কত কিছু, বাবারে বাবা। গোয়েন্দা বিমান, কি নেই কি না আছে তাদের। তার তুলনায় ইরানের কি ছিল, কি আছে কেউ জানেই না, বিশ্বাসও করতে চায়নি। ইরানের বিমানকে বলছে যে ভাঙড়ির দোকানে বিক্রি হবে না, এই সমস্ত নিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করবে, হাউ রেসপন্সিবল। বাট সেটা হয়ে গেছে, এবং ইরান যে হরমুজকে একদম চেপে ধরেছে, আজ 160-62 দিন পার হয়ে গেল, ইরানের আমেরিকার ভুবন বিখ্যাত নৌবাহিনী সেই ব্লকেট কিন্তু খুলতে পারেনি, হরমুজকে খুলতে পারেনি। ইসরায়েলের মোসাদের 2 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, গন আউট। এই প্রেক্ষাপটে আমেরিকার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন, তিনি এই যুদ্ধ থেকে নিরাপদে, মানে বড় রকমের ক্ষয়ক্ষতি ছাড়া কিভাবে বের হয়ে যায় তার একটা নিরাপদ রাস্তা চাইছেন, বের হওয়ার সড়ক চান, যে এই সড়কে গেলে আমাদের কোনো ঝামেলা নেই। এবং এই পরিকল্পনা নিয়ে তিনি অলরেডি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, আজকে ইরান বলছে যে এটা চূড়ান্ত,